অগ্নিজিৎ মুখার্জি গীতার বিরুদ্ধে কোর্টে লড়াইয়ের সিদ্ধান্ত নিল। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন অগ্নিজিৎ মুখার্জি বড়বাবুকে ফোন করে আর বলে, আপনার সামনে নিশ্চয়ই এখন গীতা বসে আছে আর ওই কেস ডায়েরিটা নিয়ে আলোচনা করতে বসেছে। কেস ডায়েরি নাম্বার 22/04/2022 এই কেসটা নিয়ে তো। তখন বড়বাবু বলে হ্যাঁ। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনি গীতাকে এই কেসটা নিয়ে কোনো রকম সাহায্য করবেন না। এটা আমি একটা লয়ার হিসাবে নয়, একজন শ্বশুর হিসাবে বলছি। আমি চাই না গীতা এই কেসটা নিয়ে লড়ুক। তখন বড়বাবু বলে, তাহলে এটা আপনি আপনার পুত্রবধূকেই বলুন না। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ আমি বারণ করেছি, ব্যক্তিগত হিসেবে বলেছি, শ্বশুরমশাই হয়েও বলেছি, কিন্তু ও আমার কোনো রকম কোনো কথা শোনেনি, তাই আমি আপনাকে বলছি ওকে বারণ করুন, ও যেন এই কেসটা নিয়ে মাথা না ঘামায়। আর দেখবেন ওর কথাতে আবার প্রভাবিত হয়ে গিয়ে আপনি আবার ওর কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইটা করবেন না। তখন বড়বাবু বলে, এতে আপনার প্রবলেমটা কোথায়? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, প্রবলেমটা হলো আগুন নিয়ে খেললে হাত তো পুড়বেই, আর না হলে মুখ। তখন গীতা বলে, কে ফোন করেছে? অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। দিন তো ফোনটা আমাকে দিন। তারপর গীতা বড়বাবুর ফোন নিয়ে বলে, ফোনটা তো সরাসরি আপনি আমাকেই করতে পারতেন, ওনাকে করলেন কেন? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি সরাসরি তোমাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তুমি বোঝোনি, তুমি আমার কোনো কথা শোনোনি, তুমি অত্যন্ত অবাধ্য একটা মেয়ে। তখন গীতা বলে, না আমি আপনার বাধ্য। আপনার বাড়িতে আমি আপনার পায়ের তলায় বসে আপনাকে সেবা করে যাচ্ছি, আপনার বাড়ির প্রত্যেকটা সদস্যকে সামলে যাচ্ছি। আর আপনি কি করছেন? একটা অসহায় মেয়ের থেকে দিনের পর দিন টাকা নিয়ে যাচ্ছেন আর কেসটাকে সলভ করছেন না। আপনি তো চাইলে কেসটাকে তুড়ি মেরে সলভ করতে পারতেন, কিন্তু আপনি তা না করে দিনের পর দিন তারিখ নিয়ে যাচ্ছেন। কিন্তু আপনি তো এরকম নন, আপনাকে তো চলমান ইনস্টিটিউট বলা যায়। আপনি তো আজ পর্যন্ত কোনো কেস হারেননি, তবে এইটা কেন এরকম করছেন আপনি? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ আমি হেরেছি, আমি তোমার কাছে কেস হেরেছি, আমি আর দ্বিতীয়বার হারতে চাই না। তখন গীতা বলে, বাবা? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ আমি বাবা বলছি, আমি তোমাকে বারণ করছি তুমি এই কেসটা নিয়ে মাথা ঘামাবে না। দেখো গীতা, আমি তোমার কাছে কৃতজ্ঞ, তুমি একটা খুনের মামলা থেকে আমাকে বাঁচিয়েছো, কিন্তু তুমি এই কেসটা নিয়ে মাথা ঘামাবে না, তাহলে খুব বিপদ হবে। এই বলে অগ্নিজিৎ মুখার্জি ফোন কেটে দেয়। তখন গীতা বলে, মনে হয় সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে। অগ্নিজিৎ মুখার্জি আমার থেকে কিছু তো লুকাচ্ছেন, কিছু তো আড়াল করছেন। অন্যদিকে মেহেকের ঠাকুমা এসে বলে, তুই কি তোর পুত্রবধূর সাথে কানামাছি খেলছিস নাকি? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, মা তুমি জানো না গীতা কোন কেসটাকে নিয়ে লড়ছে? ওই কেসটা খুব বিপজ্জনক মা, ও খুব বিপদে পড়বে। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি মা, কিন্তু কিছুতেই ও বুঝতে চাইছে না। আমি ওকে খুব স্নেহ করি মা, ওকে আমি মেয়ের মতন ভালোবাসি, কিন্তু ও আমার কোনো কথা শুনছে না। তখন ঠাম্মি বলে, আর যখন ওই মেয়েটা কালো কোট পরে তোর সামনে এসে দাঁড়ায় তখন তুই কি করিস? ওকে হিংসা করিস না? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, মা তুমি এটা কি বলছো? আমি ওকে হিংসা করি? তখন ঠাকুমা বলে, আজ অগ্নিজিৎ মুখার্জির নাম ছাপিয়ে চলে গেছে গীতার নাম, আর তাও তুই ওকে হিংসা করিস না? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, মা তুমি আমাকে ভুল বুঝছো। তখন ঠাম্মি বলে, তাহলে তুই ওর কাঁধে কাঁধ মিলিয়ে ওর পাশে দাঁড়া, ওকে সাপোর্ট কর। আর ও তো কোনোদিনও কোনো অন্যায় করতে পারে না। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি জানি মা, ও কোনোদিনও অন্যায় করতে পারে না, কিন্তু ও যেই কেসটা নিয়ে লড়ছে মা, সেই কেসটা লড়তে গেলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে, আর ওই কেউটে ছোবলে সবাই শেষ হয়ে যাবে। তখন ঠাম্মি বলে, তুই অযথা চিন্তা করিস না, ও রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, আবার কখনো ত্রিশূল হাতে, আবার কখনো মা কালীর মতন খড়গ হাতে। তুই চিন্তা করিস না, তুই ওর পাশে থাক, কারণ ওর তোকে প্রয়োজন পড়বে। তোর তো আইনের দিক থেকে অগাধ পাণ্ডিত্য, তুই অনেক কিছু জানিস আইনের ব্যাপারে, তাই ওর তোকে প্রয়োজন পড়বে, তুই ওর পাশে থাক। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, মা আমি হয়তো ওর বিরুদ্ধেই থাকবো। তখন ঠাম্মি বলে, আবার আবার তোরা মুখোমুখি দাঁড়াবি? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, বিধাতা হয়তো তাই চায়, আমরা হয়তো আর কোনো দিনই একসাথে লড়াই করতে পারবো না, সবসময় বিপক্ষ হয়েই হুমকি দিয়ে তর্জনী তুলে সওয়াল জবাব করেই বিপক্ষ দলেই লড়াই করে যাব, আমরা আর কোনোদিনও এক হতে পারবো না। আর এই কেসটাতে গীতার জেতার কোনো সম্ভাবনা নেই, এই কেসটা আমি জিতবো। তখন ঠাম্মি বলে, এই কেসটা গীতাই জিতবে, দেখিস, আমি তোকে বলে দিলাম এই কেসটাতে গীতাই জিতবে। এই বলে ঠাম্মি সেখান থেকে চলে যায়। অন্যদিকে সাত্বিক চিৎকার করতে থাকে আর বলে, আমার কথা কি কারোর কানে যাচ্ছে না নাকি? আমি কখন থেকে চিৎকার করে যাচ্ছি, আমি কিছুতেই আমার পাজামা প্যান্ট খুঁজে পাচ্ছি না তো।
তখন গিনি এসে বলে, ভাববাচ্চে কথা বললে কথাটা কান অবধি পৌঁছায়, কিন্তু উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। তখন সাত্ত্বিক বলে, দেখো গিনি, অযথা তুমি আমার সাথে ঝগড়া করতে যেও না, যাও আমার পাজামা আর প্যান্টটা খুঁজে দাও। তখন গিনি বলে, আমি পারবো না, তোমার জিনিস তুমি নিজেই খুঁজে নাও। আজকে তুমি কোনো ফ্রি সার্ভিস পাবে না, নিজের কাজ নিজেই করে নাও। আজকে তোমরা আমাদের প্রতিপক্ষ, আজকে তোমাদের সাথে মেয়েদের ঘুড়ির লড়াই হবে, দেখা হবে ময়দানে, দেখি কে জেতে। তখন সাত্ত্বিক বলে, আমি কি তোয়ালে পড়ে যাব নাকি? তখন গিনি বলে, হ্যাঁ খুব ভালো হবে তো, যাও তোয়ালে পড়েই যাও। তখন সাত্ত্বিক বলে, আর খুলে গেলে তখন কি হবে? তখন গিনি বলে, তখন তো আরও ভালো হবে, আমি তোমার ওই ছবিটা তুলবো আর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেব। তখন সাত্ত্বিক বলে, গিনি তুমি অযথা আমার সাথে ঝগড়া করো না, যাও গিয়ে আমার পাজামা প্যান্ট খুঁজে দাও। তখন গিনি বলে, বললাম না আজকে তুমি কোনো ফ্রি সার্ভিস পাবে না, একটু খেটে খাও, যাও নিজের জিনিস নিজে খুঁজে নাও। তখনই স্বস্তিক গিনিকে ফোন করে আর বলে, বৌদি আজকে একটু রোম্যান্টিক হয়ে কিন্তু কথা বলবে, দেখবে ও কেমন জ্বলতে থাকে। তখন স্বস্তিকের সাথে ফোনে গিনি রোম্যান্টিকভাবে কথা বলে আর সাত্ত্বিক রেগে যায় আর গিনিকে বলে, তুমি কার সাথে কথা বলছো, ফোনে দাও দেখি, ফোনটা আমাকে দাও। তারপর সাত্ত্বিক যেই ফোন নেয় তখন স্বস্তিক ফোনটা কেটে দেয়। তখন সাত্ত্বিক বলে, কে ফোন করেছিল তোমাকে? তখন গিনি বলে, যে আমাকে ফোন করে। আচ্ছা দেখো তো এই ড্রেসটা আমাকে কেমন লাগবে। তখন সাত্ত্বিক বলে, কেন তুমি কোথায় যাবে? তখন গিনি বলে, কেন ডেটিংয়ে যাব, আজকে আমরা লং ড্রাইভে যাব, বকখালি কিংবা মন্দারমণি কিংবা হাইওয়েতে কোনো ধাবাতে বসে টাইম পাস করব। তখন সাত্ত্বিক বলে, কার সাথে টাইম পাস করবে তুমি? তখন গিনি বলে, কেন তুমি তো খুব ভালো করেই জানো আমার সেই কবি। তখন সাত্ত্বিক বলে, কিসে করে যাবে তোমরা? তখন গিনি বলে, কেন আমরা বাইকে করে যাব, ও বাইক চালাবে, আমি ওর পিছনে বসবো। তখনই সেখানে সাত্ত্বিকের কাকিমা আসে আর বলে, গিনি তোমরা এখনো রেডি হওনি, তোমরা কত লেট করো, সবাই তো তোমাদের জন্য নিচে অপেক্ষা করছে। তখন গিনি বলে, আপনাদের ছেলেকে প্রেমের স্কুলে পড়ান, ওর প্রেমের পাঠ দেওয়া দরকার, উনি এখন নার্সারিতে আছে আর আমি প্রেমে মাস্টার। এই বলে গিনি সেখান থেকে চলে যায়। আর সাত্ত্বিকের কাকিমা বলে, গিনি কি বলে গেল? অন্যদিকে সকলে ঘুড়ি ওড়ানোর প্ল্যানিং করতে থাকে আর তখনই সেখানে অঙ্কিত আসে আর অগ্নিজিৎ মুখার্জি বলে, এ কি জামাই, এসো এসো তাড়াতাড়ি ভিতরে এসো। তখন সেখানে গিনি আসে আর বলে, চলো চলো সবাই ঘুড়ির কম্পিটিশনে চলো। তখন সাত্ত্বিক আর স্বস্তিকের কাকা বলে, দেখবে তোমাদেরকে কেমন তুড়ি মেরে হারাই, বর্দা কেমন গেছো ছিল তুমি জানো না, ছোটবেলায় বর্দা কতটা ডান পিটে ছিল। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তুই কি আমাকে গালাগালি করছিস নাকি সার্টিফিকেট দিচ্ছিস? তখন সাত্ত্বিক আর স্বস্তিকের কাকা বলে, না না বর্দা, আমি তো ওদেরকে বোঝাচ্ছি, ওরা কিছুতেই তোমার সাথে পেরে উঠবে না। তখন গীতা বলে, বস্তিতে খোঁজ নিয়ে দেখবেন আমিও কতটা ডান পিটে ছিলাম, আমি কোনো খেলায় হারিনি। তখন অঙ্কিত বলে, এইসব কথা এখানে বলে কী লাভ, ফিল্ডে যাওয়া যাক, ফিল্ডে গেলেই তো দেখা যাবে। তখন মিশা বলে, আচ্ছা যারা হারবে তারা কি করবে? তখন ঠাম্মি বলে, যারা হারবে তারা আজকে রাতে রান্নাটা করবে, মানে ছেলেরা আজকে রাতে রান্নাটা করবে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, ঠিক আছে, ছেলেরা যদি হারে তাহলে আজকে রাতে রান্না ছেলেরাই করবে। তখন গিনি বলে, ও খাবার তো মুখেই দেওয়া যাবে না। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তাহলে আমরা রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে দেবো। তখন গিনি বলে, না, আমাদের সকলকে ট্রিট দিতে হবে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, ঠিক আছে, তোমাদের সকলকে ট্রিট দেব। তখন ঠাম্মি বলে, অযথা সময় নষ্ট না করে তাহলে যাওয়া যাক ছাদে। তারপর সবাই ছাদে গিয়ে ঘুড়ি ওড়াতে থাকে।